আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিব্রেইনার একাডেমিক্স এর পক্ষ থেকে। আমরা এসএসসি ২০২৬ এর জন্য বিশেষ একটি আয়োজন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের জন্য জীববিজ্ঞান সহ অন্যান্য বিষয়ভিত্তিক সাবজেক্ট আমরা তোমাদের জন্য বিশেষভাবে যেগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলোতে তোমরা জানো যে গত বছর অর্থাৎ ২৫ সালে কিন্তু আমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল। তো তোমাদের জন্য অর্থাৎ ২০২৬ সালের যারা আছো তাদের জন্য শর্ট সিলেবাস অংশ আমরা বাছাই করে ততটুকুতে আমরা তোমাদের জন্য প্রশ্নোত্তর সেশন রেখেছি এবং এই প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা তোমাদের আরো একবার যেই অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা আমাদের সাথে ঝালাই করে নিতে পারবা বা যাচাই করে নিতে পারবা। তো আমি তোমাদের সাথে আছি এমডি সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো শুরু করা যাক। সবার ১ম এ আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা বোর্ড ২০২৫ একটা প্রশ্ন ছিল যে ৩ অণু NADH2 অর্থাৎ বিজারিত বা রিডিউসড নিকোটাইনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড এটাতে আসলে কতটি এটিপি পাওয়া যায়? তো আমরা জানি আমাদের এই যে এনার্জি কারেন্সি গুলো আমরা দেখতে পাই আমাদের FAD অথবা NADH2 এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে আমাদের এটিপি জেনারেট হয়। সো ১ম এ তোমার যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে এটা কোন অধ্যায়ের প্রশ্ন ইনস্ট্যান্ট বলে ফেলো। আ আমার মনে হয় তুমি ইতিমধ্যে বুঝে গিয়েছো এটা কোন অধ্যায়ের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের কোন অধ্যায়ের বলো তো? এটা কিন্তু আমাদের জীবনী শক্তি অধ্যায়ের। সো এটা তুমি কিন্তু লিখে ফেলবে যে আমাদের এই প্রশ্নটা হচ্ছে জীবনী শক্তি অধ্যায়ের। তো ৩ অণু NADH2 থেকে কতটি এটিপি পাওয়া যায়? আ এটা হচ্ছে আমরা যখন বলি NADH2 এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে নিকোটাইনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এবং আমরা এই যে H++ দেই এটার মানে কি? এটার মানে হচ্ছে বিজারিত। তো এই বিজারিত নিকোটাইনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটা দ্বারা আসলে ঠিক কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এটার মধ্যে আমাদের ৩ টা অণু এটিপি আছে। অর্থাৎ আমাদের একটা সহজ ভাষায় যদি বলি যে ধরো এটিপিকে তো আমরা হচ্ছে এনার্জি কারেন্সি বা বায়োলজিক্যাল কয়েন বলি। তো এই এটিপি পেতে হলে আমরা অনেক সময় চেক ব্যবহার করি ব্যাংকে যাওয়ার, ব্যাংকে গিয়ে আমরা হচ্ছে চেক দেই সেখান থেকে আমাদের টাকা দেয়। সো আমি যদি আমার ব্যাংকে গিয়ে একটা এটিপি মানে আমার চেকে যদি হচ্ছে ১ লেখা থাকে যে ১ NADH2 বা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটা যদি হচ্ছে ১ লেখা থাকে তাহলে সেখান থেকে আমাকে ৳৩ দিবে অর্থাৎ ৩ টা এটিপি দিবে। তার মানে একটা আমাদের বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড থেকে আমরা ৩ টা এটিপি পাই। তাহলে আমাকে একটু বলতে পারবা তোমরা নিশ্চয়ই তোমরা সবাই ঐকিক নিয়ম জানো যে যদি আমি এরকম ৩ টা চেক নিয়ে যাই বা ৩ লেখা কোনো চেক নিয়ে যাই তাহলে আমাকে কয় টাকা দিবে? তাহলে অবশ্যই আমাকে 3 into 3 অর্থাৎ ৳৯ দিবে। সো আমরা আমাদের ৩ টা এরকম NADH2 থেকে টোটাল ৯ টা এটিপি পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমাদের ৯। আচ্ছা, এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, শৈবালকে গ্রহণ করে A নামক কোনো একটা কিছু, সেটাকে গ্রহণ করে ছোট মাছ থেকে বড় মাছ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমাদের ১৩তম অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ সম্পর্কিত একটা প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেখাচিত্রটির A অংশ আসলে কি বোঝায়? তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই শৈবাল কি বলতো? শৈবাল কিন্তু হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। কেন? ফাইট মানে হচ্ছে উদ্ভিদ আর প্লাঙ্কটন মানে হচ্ছে ভাসমান। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফাইটোপ্লাঙ্কটন, রাইট? সো এই যে ফাইটোপ্লাঙ্কটনটা আছে এটাকে কে গ্রহণ করবে বলতো? ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, অবশ্যই মনে রাখবা। এইটাকে গ্রহণ করবে কিন্তু হচ্ছে একটা আমাদের জুপ্লাঙ্কটন অর্থাৎ ভাসমান প্রাণী। রাইট? তাহলে জুপ্লাঙ্কটনকে আমাদের হচ্ছে এখানে A হিসাবে আমরা জুপ্লাঙ্কটনকে পাচ্ছি। তো আমরা এই যে জুপ্লাঙ্কটন বা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন অথবা আমাদের খাদ্য শৃঙ্খল যাই বলো না কেন, আমরা কিন্তু এখানে আমাদের ক্রমটা মনে রাখতে হবে যে আমাদের উৎপাদক অথবা ফাইটোপ্লাঙ্কটন এটা ১ম এ থাকবে। এটাকে ভক্ষণ করবে হচ্ছে আমাদের জুপ্লাঙ্কটন বা হচ্ছে আমাদের ভাসমান প্রাণী। যেটাকে গ্রহণ করবে এটার থেকে একটু বড় ছোট মাছকে গ্রহণ করবে বড় মাছ। তো সাধারণত আমাদের এই ২ টা অংশতেই আমাদের এ ধরনের ইন্ডিকেটর থাকে যেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের জুপ্লাঙ্কটন এবং এখানে ফাইটোপ্লাঙ্কটন কে? ফাইটোপ্লাঙ্কটন কিন্তু হচ্ছে আমাদের শৈবাল। ফাইটোপ্লাঙ্কটনই কি? আমাদের উৎপাদক। আচ্ছা, তাহলে আমাদের ১ম শ্রেণীর খাদককে জুপ্লাঙ্কটন হিসেবে আমরা ১ম শ্রেণীর খাদক পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেখো মেন্ডেলের পরীক্ষার F1 বা ফিলিয়াল 1 জেনারেশন এখানে আমাদের প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি? তার মানে F1 জনুতে বা হচ্ছে F1 জেনারেশনে বা আমরা যেটাকে বলি ফিলিয়াল 1 এই জেনারেশনের প্রকাশিত বৈশিষ্ট্য কোনটি? আমরা যখন একটা আমাদের ক্রস করি তখন কিন্তু আমরা এরকম দেখি যে আমরা যদি হচ্ছে ২ টা আ বড় বা হচ্ছে লম্বা এর সাথে যদি হচ্ছে আমরা ২ টা খাটো বা ছোট এর ক্রস করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে আমাদের মানে ১ম ক্রসটা পাই সেই ক্রসে কিন্তু হচ্ছে আমরা কি পাই? আমরা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটাই পাই। অর্থাৎ এখান থেকে আমরা কাইন্ড অফ এরকম পাই
আমরা হচ্ছে কি, আমরা সর্বশেষ হচ্ছে এরকম পাই। সো আমরা এখান থেকে কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্যটাই, অর্থাৎ এরা সবাই কিন্তু হচ্ছে কি লম্বা। কেন? কারণ হচ্ছে এদের প্রকট বৈশিষ্ট্য আমরা পেলাম। আবার এখানেও কিন্তু আমাদের এই যে প্রচ্ছন্নের হোমোজাইগাস অবস্থায় আমরা হচ্ছে এটার ফলাফল পাই। সো এটা হচ্ছে আমাদের F2। তো F2 তে আমরা হচ্ছে আমাদের কিন্তু দেখা যাচ্ছে F2 তে আমরা হচ্ছে ৩ টা প্রকট এবং হচ্ছে ১ টা প্রচ্ছন্ন পেয়ে থাকি। বাট আমাদের যে ফিলিয়াল 1 অর্থাৎ F1 জেনারেশন, সেখানে কিন্তু কি আমরা আমাদের প্রকট বৈশিষ্ট্যটাই, অর্থাৎ এই যে অংশটা, অর্থাৎ টি, ক্যাপিটাল টি এবং হচ্ছে স্মল টি, এই যে আমাদের F1, এই F1 এ কিন্তু হচ্ছে আমরা ঠিকই শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা আমাদের এই কি বলে এটাকে, আমাদের প্রকট বৈশিষ্ট্যটাই পাই, অর্থাৎ লম্বাটাই পাই। তো এটা যদি হয় লম্বা এবং এইটা যদি হয় খাটো, তাহলে আমরা আমাদের F1 জেনারেশনে আমরা কি পাই? F1 জেনারেশনে আমরা পাই হচ্ছে আমাদের শুধুমাত্র লম্বা, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য। আর যখন আমরা এটা F2 তে যাই, অর্থাৎ যখন এই ২ টার সাথে আমাদের ক্রস ঘটানো হয়, আমি তোমাদেরকে আগে হচ্ছে F2 র ব্যাপারটা মানে সমাধান করে নিলাম। কারণ অনেক সময় তোমরা আসলে বুঝতে পারো না কোনটা F1 আর কোনটা F2। তো তোমরা সবার শেষে সাধারণত আমরা যেটা পেয়ে থাকি, সাধারণত আমরা যেটা পরীক্ষার খাতায় লিখি, সেটা হচ্ছে F2, অর্থাৎ এই যে 3:1 যে এটা অনুপাতটা, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের F2। তবে এর আগে আমাদের কিন্তু এভাবে লিখতে হয়, অর্থাৎ মূল ক্রসটা সেটা হচ্ছে আমাদের F1। তো এখানে কিন্তু ২ টাই লম্বা থাকে। তো এই হচ্ছে আমাদের F1 জনুতে আমাদের প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি? এটা কি? এটা হচ্ছে আমাদের কই গেল? প্রকট। তাহলে সঠিক উত্তর কি? প্রকট। অর্থাৎ এখানে যদি লম্বা প্রকট থাকে তাহলে লম্বাই প্রকাশ পাবে। আমাদের যদি খাটো প্রকট থাকে তাহলে খাটোই প্রকাশ পাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পিঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি? এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের জীবন পাঠ অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের এ ধরনের প্রশ্ন, যেমন হচ্ছে দুত্তাফিরানাস মেলানোস্টিকটাস, আর্তোকার্পাস হেটেরোফাইলাস, তারপরে হচ্ছে আমাদের পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এই ধরনের যেগুলো আছে একটু ক্রিটিক্যাল ওয়ার্ড বানান যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদেরকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। আমাদের কিন্তু প্যান্থেরা লিও বা হচ্ছে হোমো স্যাপিয়েন্স এগুলো কিন্তু কখনোই আসবে না, বা অরাইজা স্যাটিভা এগুলো কিন্তু কখনোই আমাদের সামনে আসবে না। আমাদের কিন্তু এই ধরনের একটু ক্রিটিক্যাল যে প্রশ্নগুলা মানে বানানগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের সামনে বেশি আসবে। যেমন নিমফিয়া নৌচালি, ঠিক আছে? সো এই জিনিসগুলা একটু বেশি ভালো করে পড়তে হবে। জীবন পাঠের একদম শেষেই তুমি এগুলো পেয়ে থাকবা। তো পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম হচ্ছে এ ডাবল এল, অর্থাৎ এই ডাবল এল এবং আই, এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে একটু বিপদে ফেলবে। সো ডাবল এল আই থাকলেই সেটা হচ্ছে কি আমাদের পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম, তাহলে অ্যালিয়াম চিপা। ওকে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। যে উদ্দীপকের চিত্র এতে থাকে, এটা হচ্ছে আমাদের চিত্র এ। তো এটা কি? এটা হচ্ছে আমাদের ডিএনএ, রাইট? তো এই ডিএনএ তে আসলে কি কি থাকে সেটা আমাদের প্রশ্ন করা হয়েছে। সো ডিএনএ তে সবার প্রথমে আমরা একটু দেখি যে অজৈব ফসফেট, রাইট? আমরা হচ্ছে ৫ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা বা হচ্ছে অজৈব ফসফেট পেয়ে থাকি। তারপরে বলা হয়েছে নাইট্রোজেন বেস, হ্যাঁ আমরা হচ্ছে এখানে পিউরিন হিসাবে অ্যাডেনিন এবং গুয়ানিন পেয়ে থাকি। আর আমাদের পাইরিমিডিন হিসাবে কি পেয়ে থাকি? থায়ামিন এবং হচ্ছে আমাদের কি সাইটোসিন। আচ্ছা, এবং আমরা জানি যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে আমাদের অ্যাডেনিন ও থায়ামিনের সাথে তা দ্বিবন্ধন, হাইড্রোজেন দ্বিবন্ধন এবং হচ্ছে আমাদের গুয়ানিন এবং সাইটোসিনের সাথে ত্রিবন্ধন হয়ে থাকে। সো এই বিষয়গুলো মোটামুটি আমরা জানি। তার মানে আমাদের নাইট্রোজেন বেস এটাও সঠিক। এবং বলা হয়েছে ইউরাসিল। না, ইউরাসিল কিন্তু হচ্ছে আরএনএ এর বৈশিষ্ট্য। তার মানে কি আমাদের এটা সঠিক উত্তর হবে কি ১ ও ২। অজৈব ফসফেট বা আমাদের ৫ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করার সাথে, সাথে আমরা কিন্তু হচ্ছে কি পাই? এই যে আমরা যদি হচ্ছে একটু আমাদের এই জিনিসটা আঁকি, আমরা জানি যে ডিএনএ কিন্তু হচ্ছে অসংখ্য পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তো আমরা যদি হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে যাই, তখন আমরা কিন্তু হচ্ছে এরকম দেখতে পাই যে আমাদের এটার সাথে কি থাকে? একটা ফসফেট মূলক থাকে, রাইট? তো এটাই কি? এটাই হচ্ছে আমাদের এই যে অজৈব ফসফেট, এবং এর সাথে, সাথে আর কি থাকে? এর সাথে থাকে হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। তো এই নাইট্রোজেন বেস এবং হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, এইটা কিন্তু হচ্ছে বা অজৈব ফসফেট, এটা সত্যি কথা। কিন্তু ইউরাসিল কিন্তু আমাদের ডিএনএ তে থাকে না। আমাদের ডিএনএ তে কি থাকে? থায়ামিন থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১ ও ২। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আমাদের এই প্রশ্ন মানে এই ২ টা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন এবং এর আগের প্রশ্ন, ২ টা প্রশ্নই কোন অধ্যায় থেকে এসেছে? আমাদের বংশগতি ও বিবর্তন থেকে। আচ্ছা দেখো, এ হচ্ছে আমাদের ডিএনএ, একে আমরা দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের ডিএনএ এবং বি কে আমরা দেখতে পাচ্ছি, বি হচ্ছে কি টিএমভি বা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসে বিদ্যমান বংশগতির বস্তু। তার মানে বুঝতেই পারছি আমরা এটা হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে বা ডিএনএ এবং আরএনএ উভয়ই ৫ কার্বন বিশিষ্ট শর্করা। হ্যাঁ, আমরা সবাই জানি যে এটা ডিএনএ এবং আরএনএ উভয়ের সবথেকে কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ৫ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা। এটা একদমই সত্যি সত্যি কথা। তার মানে
এটা আমরা মেনে নিলাম। পরবর্তী অংশ দেখি বা পরবর্তী যে অ্যাডেনিন এবং ইউরাসিল বন্ধনে আবদ্ধ। এটা মনে হয় আসলে সঠিক হলো না। কারণ আমাদের যেই ডিএনএ আছে উনি হচ্ছেন অ্যাডেনিন এবং থায়ামিন দ্বারা আবদ্ধ। কিন্তু আরএনএ উনি কিন্তু হচ্ছে আবার অ্যাডেনিন এবং হচ্ছে ইউরাসিল দ্বারা আবদ্ধ। অর্থাৎ একজনের ক্ষেত্রে এটা সঠিক কথা, আরেকজনের ক্ষেত্রে এটা ভুল কথা। যে কারণে আমরা এটাকে আসলে আপাতত নিতে পারছি না। এবং সর্বশেষ বলা হয়েছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন বা হচ্ছে শিকল। এটা সত্যি কথা। আমরা ডিএনএ হোক আর আরএনএ হোক দুইটাই হচ্ছে কি আমাদের পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন না, দুইটাই হচ্ছে শিকল বা গঠন, কিন্তু হচ্ছে সর্পিলাকার গঠন কার? ডিএনএ এর। ওকে? তাহলে পলিনিউক্লিয়েটেড শিকল যেহেতু শুধু শিকল বলা হয়েছে তার মানে আমরা এটাকে নিতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ১ এবং ৩। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কোনটা দাগাবো? বি নাম্বারকে আমরা সঠিক হিসেবে দাগাবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি যে কোনটি পতঙ্গ পরাগী ফুল অর্থাৎ পরাগায়নের জন্য জীবে প্রজনন অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে যে কোনটি পতঙ্গ পরাগী ফুল? তো আমরা যখন কোনো একটা মানে ফুলের কথা চিন্তা করব যে এটা আসলে কোন ধরনের পরাগী, এটা কি বায়ু পরাগী, পতঙ্গ পরাগী ইত্যাদি, ইত্যাদি। তখন আমাদের সবার ১ম এ মাথায় রাখতে হবে যে এটার বিশেষ বৈশিষ্ট্য কি। আমরা জানি আমাদের জবার মধ্যে কিন্তু মধুগ্রন্থি আছে। তারপরে হচ্ছে এটা বেশ বড় একটা ফুল। যে কারণে হচ্ছে এটাতে পতঙ্গ অনেক সহজে আকৃষ্ট হয়। অর্থাৎ পতঙ্গ দ্বারা পরাগায়ন এখানে খুব সহজে হয়। সো এ কারণে অনেক ইজিলি আমরা এটার উত্তর করতে পারব যে জবা ফুল কি? আমাদের পতঙ্গ পরাগী ফুল। ওকে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? সবার ১ম এ আমাদেরকে জানতে হবে গর্ভযন্ত্র কিন্তু হচ্ছে এগ অ্যাপারেটাস। ঠিক আছে? সো এটা আমি কেন বললাম? কারণ আমি আমার নিজের পড়ার সময় হচ্ছে এটা অনেক সময় ভুলে যেতাম যে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের একটা ডিম্বক। তো এই ডিম্বকের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিম্বকের মধ্যে আমরা হচ্ছে কি পাই? ডিম্বকের মধ্যে আমরা হচ্ছে একটা ভ্রূণথলি পাই। ঠিক আছে? একটা কি পাই? ভ্রূণথলি পাই বা হচ্ছে আমরা একটা এমব্রায়ো স্যাক পাই। এবং এই ভ্রূণথলির মধ্যে কিন্তু আমরা হচ্ছে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র পাই। তো আমাদের টার্মগুলা কিন্তু হচ্ছে একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে গর্ভযন্ত্র। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে একটা ভ্রূণথলির কথা চিন্তা করি যে এটা হচ্ছে একটা ভ্রূণথলি। সো এইটাকে আমরা সম্পূর্ণটাকে বলতে পারি একটা ভ্রূণথলি। এটা একটু আমার সাথে একটু লক্ষ্য করো যে আমরা এই সম্পূর্ণটাকে বলি হচ্ছে একটা ভ্রূণথলি। হ্যাঁ? এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের একটা ভ্রূণথলি। ওকে? ডিম্বকের মধ্যে আমরা পেলাম। এখন এই ভ্রূণথলির একটা পোরশন অর্থাৎ যেই পোরশনটা আমাদের রন্ধ্রের দিকে থাকে, আমাদের ডিম্বক রন্ধ্রের দিকে, সেখানে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট কোষ বা একটা দুঃখিত ২ টা ছোট কোষ এবং এর সাথে বড় একটা কোষ। মাঝখানে আমরা দেখতে পাই সেকেন্ডারি নিউক্লিয়াস এবং এর বিপরীতে আমরা দেখতে পাই একই সাইজের ৩ টা কোষ। তো আমরা মনে রাখবো যে আমাদের এই যে সবথেকে বড় কোষটা যেটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে আছে, সেটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক ডিম্বাণু যেটা আমাদের একান্ত প্রয়োজন। তো এইটা হচ্ছে ডিম্বাণু এবং ডিম্বাণুর সাথে থাকে হচ্ছে সিনার্জিড কোষ বা হচ্ছে সহকারী কোষ ২ টা। সো এই যে অংশটুকু আছে না? এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে আমাদের এগ অ্যাপারেটাস বা হচ্ছে আমাদের ডিম্বাণু গর্ভযন্ত্র। আর আমাদের এই সম্পূর্ণটাকে কিন্তু আমরা কি বলি বলতো? সম্পূর্ণটাকে বলি কিন্তু আমরা এমব্রায়ো স্যাক বা হচ্ছে ভ্রূণথলি। এটা কিন্তু অবশ্যই, অবশ্যই মাথায় রাখবো। তাহলে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? আমরা দেখতেই পাচ্ছি ডিম্বাণু, তার সাথে থাকা ২ টা সহকারী কোষ। টোটাল কয়টা? টোটাল ৩ টা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হতো ভ্রূণথলিতে কয়টা কোষ থাকে? ভ্রূণথলিতে কিন্তু টোটাল ৮ টা কোষ থাকে। ঠিক আছে? মাথায় রাখবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন আমাদের সামনে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা। সো উদ্দীপকটা আমাদের জন্য খুব, কারণ এখান থেকে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কে কি। ওকে? সো যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণীকোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায়। সো উদ্দীপকটা দেখতে পাচ্ছি। ১ম এ আমরা এখানে বেশ বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। সো ফাঁকা জায়গাটা মানে কি? যেটা হচ্ছে আমাদের কোষ গহ্বর, রাইট? তো কোষ গহ্বর হচ্ছে আমাদের এ। এটাকে আমরা লিখে ফেলি যেটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। আচ্ছা। এরপরে বলা হয়েছে আমাদের বি নাম্বার। বি নাম্বারকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমরা হয়তোবা স্পষ্ট নাও দেখতে পারো। যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের প্লাস্টিড। এটা কি? এটা হচ্ছে আমাদের প্লাস্টিড এবং আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা কি? এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটু এখান থেকে এটার সঠিক উত্তরটা লিখে ফেলি। আ মানে সঠিক উত্তর বলতে আমরা এখন আইডেন্টিফাই করব যে এটার সাথে আমাদের আ উদ্দীপকের কোষ অর্থাৎ আমাদের এটা তো উদ্ভিদ কোষ বুঝতেই পারছি আমরা। এটার সাথে আসলে প্রাণী কোষকে কিভাবে আলাদা করা যেতে পারে। তো আমরা জানি যে আমাদের কিন্তু উদ্ভিদ কোষে আমাদের কি থাকে? উদ্ভিদ কোষে এরা সবাই থাকে। বাট প্রাণী কোষে এর মধ্যে একজন কিন্তু আমাদের উপস্থিত থাকে না। সে কে বলতো? সে হচ্ছে আমাদের এই প্লাস্টিড। সে কে? আমাদের এই প্লাস্টিড এবং এই প্লাস্টিড মহাশয় যেহেতু উপস্থিত থাকে না, তাহলে আমরা অনেক অনায়াসেই বলতে পারি যে না আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি? ১ এবং মানে এ এবং ডি। তাহলে এ এবং ডি কত নম্বরে, কত নম্বরে আছে? ১ এবং ৩ এ। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ১ ও ৩। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে এটাকে কি আখ্যায়িত করব? যে আমাদের এ এবং ডি বা হচ্ছে কোষগহ্বর এবং মাইটোকন্ড্রিয়া এই ২ টা অঙ্গাণু কিন্তু আমাদের প্রাণী কোষ মানে এই ২ টা অঙ্গাণু আমাদের এই উদ্ভিদ কোষের থেকে প্রাণী কোষকে আলাদা করেছে। আচ্ছা।
পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে বি ও ডি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা বি ও ডি এর ক্ষেত্রে বেশ কিছু কথা বলা আছে যেমন ম্যাট্রিক্স বিদ্যমান, এটিপি তৈরি করে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু। সো বি কে ছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের? বি ছিল হচ্ছে আমাদের প্লাস্টিড এবং আমাদের ডি ছিল হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। সো প্লাস্টিডের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হ্যাঁ, প্লাস্টিড হচ্ছে একটা দ্বিস্তরী আবরণযুক্ত আমাদের অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াও একটা দ্বিস্তরী আবরণযুক্ত অঙ্গাণু। তাহলে আমাদের এই কথাটা একেবারেই সঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে এটিপি তৈরি করে। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে প্লাস্টিড আমাদের খাদ্য তৈরি করে বা খাদ্য তৈরির জন্য আমাদের যে প্রয়োজনীয় আ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে অর্থাৎ আমাদের খাদ্য তৈরির যাবতীয় সবকিছুই কিন্তু হচ্ছে আমরা এখান থেকে পাই। কিন্তু আমাদের যে মূল এটিপি, সেই এটিপি কোত্থেকে তৈরি হয়? এটিপি তৈরির জন্য যে প্রক্রিয়াগুলো আছে, সে প্রক্রিয়াগুলো কিন্তু আমরা শ্বসন প্রক্রিয়ায় পড়ে থাকি। অর্থাৎ আমাদের এই প্লাস্টিড অংশে আমাদের কিন্তু সালোক সংশ্লেষণ হয়ে থাকে। কিন্তু আমাদের যে শ্বসন যেখান থেকে মূলত আমরা আমাদের এটিপিটা পেয়ে থাকি, সেটা কোথায় হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে। তার মানে আমাদের এটিপি তৈরি করে কিন্তু শুধুমাত্র কে? আমাদের মাইটোকন্ড্রিয়া। তার মানে আমাদের শুধুমাত্র ডি মাইটোকন্ড্রিয়া তৈরি করলেও বি কিন্তু দুঃখিত, এটিপি তৈরি করলেও আমাদের কিন্তু বি আমাদের এটিপি তৈরি করছে না। তার মানে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। এবং সর্বশেষ বলা হয়েছে ম্যাট্রিক্স বিদ্যমান। সো ম্যাট্রিক্স বিদ্যমান এটা কিন্তু আমরা ২ জনের ক্ষেত্রেই দেখতে পাই যে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে এই ধাত্র বা ম্যাট্রিক্স এটা থাকে। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কোনটা বলতে পারি? যে ম্যাট্রিক্স বিদ্যমান এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু ২ টা হচ্ছে বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সঠিক উত্তর কোনটা? ১ এবং ৩ অর্থাৎ বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা আমাদের ২ টা উদ্দীপক থেকে যে ২ টা প্রশ্ন ছিল সেই ২ টা প্রশ্নের সমাধান আমরা এখান থেকে করে ফেললাম। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে অ্যাস্টার রে এটা আমাদের কার ক্ষেত্রে প্রযোজ্য? অ্যাস্টার রে কিন্তু শুধুমাত্র প্রাণীকোষের ক্ষেত্রে প্রযোজ্য এবং এইটা আমাদের কোন ক্ষেত্রে বা কোথায় এটা হচ্ছে প্রযোজ্য বা এটা আসলে আ মানে কোন ধাপে বিচ্ছুরিত হয়? আমরা মাথায় রাখবো আমাদের যে মাইটোসিস, সেই মাইটোসিসের টোটাল কয়টা ধাপ? টোটাল ৫ টা ধাপ, রাইট? ১ তারপরে হচ্ছে ২, ৩, ৪ এবং ৫। সো এই ৫ টা ধাপের মধ্যে সবার ১ম এ প্রোফেজ ধাপ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমাদের প্রোফেজ ধাপে কি হয়? নিউক্লিয়াস বড় হয়, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলো মানে বিলুপ্ত হওয়া শুরু করে। আমাদের ক্রোমোজোমের জল বিয়োজন হতে আরম্ভ করে এবং সেখান থেকে আস্তে, আস্তে করে আমাদের সামনে দৃষ্টিগোচর হয় ক্রোমোজোম। তারপরে হচ্ছে আমাদের প্রোমেটাফেজ আছে এবং এই প্রোমেটাফেজ দশায় আমাদের ২ টা জিনিস কিন্তু হচ্ছে সংঘটিত হয়। কি, কি সংঘটিত হয়? সবার ১ম এ আমাদের কিন্তু এখানে বলা যেতে পারে যে আমরা এখানে দেখি যে আমাদের এই প্রোমেটাফেজে কিন্তু ক্রোমোজোমীয় মৃত্যু ঘটে এবং একই সাথে আমাদের প্রোমেটাফেজে কিন্তু হচ্ছে কি হয়? অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় এবং এই অ্যাস্টার রে বিচ্ছুরণ এইটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের কার ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের এই প্রাণীকোষের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। ওকে? আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের সঠিক উত্তর দেখে নেই। মানে সরি, আমাদের যে প্রশ্ন থাকবে যে এই প্রশ্ন ব্যবহার করে তোমরা হচ্ছে আমাদেরকে একটু জানাবা যে আসলে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখেছো। সো সম্পূর্ণ ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমার জন্য একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোষ প্রাচীর কোন কোষের বিশেষ বৈশিষ্ট্য? এটা কি আমাদের প্রাণী কোষের বিশেষ বৈশিষ্ট্য? যদি হয়ে থাকে তুমি একটা লাভ রিঅ্যাক্ট দিতে পারো। এটা যদি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হয়, একটা ওয়াও রিঅ্যাক্ট দিতে পারো। এটা যদি অপ্রকৃত কোষের হয়ে থাকে তাহলে তুমি একটা কেয়ার রিঅ্যাক্ট দিতে পারো এবং যদি কোনটিই না হয়, কোনটাই যদি তোমার কাছে যুক্তিযুক্ত না মনে হয় তাহলে স্যাড রিঅ্যাক্ট দিতে পারো। তো এর মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করার সাথে, সাথে আমরা কিন্তু আমাদের কাজটা সম্পন্ন করে ফেললাম এবং ঢাকা বোর্ড বিশেষ করে আমাদের ২০২৬ শিক্ষাবর্ষে যারা আছো, যারা পরীক্ষা দিবা তাদের জন্য ২০২৫ সালের ঢাকা বোর্ডের আমরা শর্ট সিলেবাস অংশ এর মাধ্যমে আমরা সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী বোর্ড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম এবং অবশ্যই আমাদের বি ব্রেইনার একাডেমিক্স এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।